আপু, নিচে সাদা কি যেন। থামলে আমি আঙ্কেল আন্টিকে বলে দিব তুই আমার সাথে এইসব করেছিস, এবং পুলিশের কাছেও বলে দিব যে তুই এইসব করেছিস আমার সাথে। তখন পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে। প্লিজ আপু, এইসব বলবে না কাউকে। আমি তো তোমার সাথে ইচ্ছে করে এরকম করতে চাই নাই। তুমি তো নিজেই আমাকে ব্ল্যাকমেল করে এসব করাচ্ছ। আমি তো তোমাকে খুব ভয় পাই, তাই বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করে এইসব করাবে? এই একদম চুপ, বেশি কথা বলবি না। আদর করতে বলেছি আদর কর, বাচ্চাদের মতো তোর এত ন্যাকা কান্না আমার ভালো লাগে না। তামিম তানহাকে আদর করতে লাগলো। তামিম তানহাদের বাসায় ভাড়া থাকে। তার আব্বু আম্মু এবং সবাই একসাথে থাকে। আজকে তানহার আব্বু আম্মু একটু বাহিরে গেছে ঘোরাঘুরি করার জন্য। এই ফাঁকে তানহা তামিমকে ডেকে এনে তাকে ব্ল্যাকমেল করে তার গলায় ছুরি ধরে সে এই রকম করতেছে। প্রায় 1 ঘন্টা তামিম তানহাকে আদর করার পর তানহা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তামিম, তুই আমার সাথে এসব করেছিস এই কথা যাতে কেউ না জানে। যদি জানতে পারে তাহলে তো জানিস কি হতে পারে। এই ছুরি দেখেছিস, এই ছুরি দিয়ে তোর পেটে চালিয়ে দিব। এখন ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোর জামা কাপড় পরে বাসায় যা। সন্ধ্যায় পড়তে চলে আসবি আমার কাছে। না আসলে বুঝতেই পারছিস কি হতে পারে। হ্যাঁ, আমি চলে আসব সন্ধ্যায়। প্লিজ আপু, আমাকে আর এইসব করতে বলো না। যদি তোমার কিছু হয়ে যায় তখন আমাকে তো তোমার আব্বু আম্মু পুলিশে ধরিয়ে দিবে। তখন তো আমার আব্বু আম্মু কান্না করবে। আরে পাগল, আমার কিচ্ছু হবে না। তোকে যেটা বলেছি সেটা কর। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তোদের বাসায় চলে যা। আব্বু আম্মু যদি চলে আসে তাহলে সন্দেহ করবে। তাড়াতাড়ি যা। তামিম তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তানহার রুম থেকে চলে আসলো নিচে। দরজা খুলে আস্তে আস্তে করে চলে আসলো তাদের বাসায়। এইদিকে তানহা আস্তে আস্তে কোমর ব্যথা নিয়ে বিছানা থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে বসে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী তানিয়া কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তানিয়া বলতে লাগলো। কে রে তানহা, কেমন আছিস? তোর তো কোনো খোঁজ খবর নেই। তোকে যে বললাম আজকে বিকেলবেলা বাইরে ঘুরতে যাব, তুই তো আমাকে আর ফোনও দিলি না, কিছু বললিও না। বান্ধবী, তুই রেডি হয়ে পার্কে আয়। আমি রেডি হয়ে আসতেছি। আর আমার জন্য পারলে ফার্মেসি থেকে ব্যথার 2টা ট্যাবলেট নিয়ে আসবি। আমার পুরো কোমরটা ব্যথা করতেছে। কেন, তোর কোমরে আবার কি হয়েছে? ব্যথা পাইছিস নাকি পড়ে গিয়ে? আরে না, তোকে যেটা বলেছি সেটা কর। তুই 2টা ব্যথার ট্যাবলেট নিয়ে এরপরে চলে আসবি পার্কে। আমি আসতেছি 10 মিনিটের মধ্যে। এই বলে তানহা কলটা কেটে দিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে আসলো পার্কে। তানহা বসে আছে। এমন সময় তানিয়া তার ব্যাগের ভিতর থেকে একটা পানির বোতল আর 2টা ব্যথার ট্যাবলেট তানহার হাতে দিয়ে বলতে লাগলো। তানহা, সত্যি করে বল তো, তোর কি হয়েছে? তোর কোমরে ব্যথা পাইছিস কিভাবে? সত্যি করে বল, না হলে কিন্তু আমি সবাইকে বলে দিব তুই ওয়াশরুমে পড়ে গিয়ে এরপরে কোমরে ব্যথা পাইছিস। আমি যদি তোকে সত্যিটা বলে দিই তাহলে তো তুই সবাইকে বলে দিবি। থাক, বলার দরকার নেই। এখন যেভাবে আছিস সেভাবেই থাক। যখন সময় হবে তখন আমি তোদেরকে বলে দিব। আমি তোকে প্রমিস করতেছি, আমি কখনো কাউকে কিছু বলবো না। তুই বল আমাকে কি হয়েছে তোর কোমরে, আর কিভাবে ব্যথা পাইছিস? আমার উপরের তলার ভাড়াটিয়া এসেছিল না গত 5 মাস আগে। ওই আন্টির একটা কিউট ছেলে আছে, আমার থেকে 4-5 বছরের ছোট হবে। ওই ছেলের সাথে ওই ছেলেকে আমার খুব ভালো লাগে। তানহার মুখ থেকে এই কথা শুনে তানিয়া সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেল আর অবাক হয়ে তানহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। তানহা, তুই এটা কি করেছিস? এখন যদি তোদের বেবি হয়ে যায় তখন তুই কি করবি? ওই ছেলে তো তখন অস্বীকার করবে, তখন তো তুই কিছু বলতেও পারবি না, কিছু করতেও পারবি না। তুই কি এতটা বোকা যে আমি কিছু প্রমাণ রাখি নাই? অবশ্যই প্রমাণ রেখেছি, আমার ফোনে একটা ভিডিও করে রেখে দিয়েছি। ওটা কেউ কখনো পাবে না। আর বেবি আসলে বেবি আসবে, সমস্যা কি? যদি ওরা বিয়ে দিতে না চায় তাহলে আমি এই ভিডিওটা দেখাবো। তখন তো বিয়ে দিতেই হবে আমার সাথে। ছেলেটা অনেক কিউট, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। না হলে আমি কখনোই এরকম করতাম না। তানহা তার বান্ধবী তানিয়ার সাথে বসে বসে কথা বলতেছে। অন্যদিকে তামিম তার রুমে বিছানায় গুটিসুটি মেরে শুয়ে শুয়ে
তাদের হয়ে যাওয়া ঘটনাগুলো ভাবতেছে। এমন সময় তামিমের রুমের ভিতর প্রবেশ করলো তার আম্মু। তামিমকে এইভাবে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে তামিম, এইভাবে গুটিসুটি মেরে শুয়েছিস কেন? তানহাদের বাসা থেকে এসে এইভাবে শুয়েছিস কেন? তোকে সেই কখন ডাক দিয়েছি, কিন্তু তুই তো কোনো কথাই শুনলি না। কি হয়েছে তোর? তানহা কিছু বলেছে নাকি? না আম্মু, তানহা আপু আমাকে কিছু বলে নাই। আসলে আমার ভালো লাগতেছে না, এটার জন্য আমি এইভাবে গুটিসুটি মেরে শুয়ে আছি। কি লাগবে আমাকে বলো, আমি দোকান থেকে এনে দিতেছি। কিছু লাগবে না, এমনিতেই ডাক দিয়েছিলাম। হঠাৎ তুই তাদের বাসা থেকে এসে এইভাবে শুয়ে পড়লি যে, তাই আর কি। আচ্ছা, তুই একটু ঘুমা, তাহলে তোর ভালো লাগবে। সন্ধ্যার সময় আমি তোকে ডেকে দিব, তখন না হয় তুই পড়তে চলে যাবি। ঠিক আছে আম্মু, আমি তাহলে এখন একটু ঘুমালাম, সন্ধ্যার সময় আমাকে ডেকে দিও। তামিমের আম্মু চলে গেল নিচে। এদিকে তামিম গুটিসুটি মেরে ঘুমের দেশে পাড়ি জমালো। সন্ধ্যায় ঘুম থেকে উঠে তামিম চলে আসলো তানহাদের বাড়িতে। কলিং বেল দিতেই তানহা এসে দরজা খুলে দিল। তামিমকে দেখে তানহা বলতে লাগলো, কিরে পিচ্ছি, চলে এসেছিস? রুমে গিয়ে টেবিলে পড়তে বস, আমি কফি বানিয়ে আসতেছি। ঠিক আছে আপু, আসো তাহলে। তুমি আর আন্টি আঙ্কেল এখনো বাসায় আসে নাই নাকি? না, এখনো বাসায় আসে নাই, কিছুক্ষণ পর চলে আসবে। আমি ফোন দিয়েছিলাম, গাড়িতে উঠেছে। ও আচ্ছা, আমি তাহলে রুমে যাই, আপনি কফি বানিয়ে তাড়াতাড়ি রুমে চলে আসবেন। এই বলে তামিম চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর তানহা তার রুমে এসে দেখে তামিম বসে বসে পড়তেছে। তামিমের সামনে এক কাপ কফি রেখে তানহা বলতে লাগলো, কফিটা তাড়াতাড়ি খেয়ে নে, না হলে ঠান্ডা হয়ে যাবে। আর তুই বাড়িতে গিয়ে বলে দিয়েছিস নাকি সবাইকে আমরা যে অন্য কাজ করেছি? না আপু, বলে দেই নাই। বলে দিলে তো আপনি আমাকে মেরেই ফেলবেন। আম্মু অনেক জিজ্ঞেস করেছিল কি হয়েছে কি হয়েছে, তবু আমি কিছু বলি নাই। কিন্তু আপু, আপনার সাথে ওইটা করার পর আমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। এখন কি করব আমি? তেমন কিছু করতে হবে না, বাড়িতে বেশি বেশি খাবার খাবি, দুধ, ডিম, মাছ, মাংস সব খাবি, তাহলে তোর শরীর একদম ঠিক হয়ে যাবে। ঠিক আছে আপু, তুমি যা যা বলবে তাই তাই করব। কিন্তু আপু, আমি আর তোমার সাথে ওইগুলো করতে পারবো না। আরে বোকা, আমি কান্না করি নাই, ওইটাই এমনিতেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়েছে। আমি যেখানে ডাক দিব সাথে সাথে আসতে হবে। যদি না আসিস তাহলে আমি তোকে রাতের বেলা ছুরিটা দেখেছিস দেখেছিস তো একেবারে গলায় চালিয়ে দিব। তামিম ভয় পেয়ে গেল তানহার কথায়। বেশ কিছুক্ষণ পড়ানোর পর তামিম চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, কিরে, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? সব পড়াশোনা শেষ নাকি? আম্মু, আজকে সব পড়া তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। এটার জন্য তানহা আপু আমাকে বলেছে যে চলে আসার জন্য, তাই চলে এসেছি। আচ্ছা, রুমে যা তাহলে। আমি কিছুক্ষণ পর তোর জন্য খাবার নিয়ে আসতেছি, তোর আর নিচে আসতে হবে না। তামিম আর কিছু না বলে সোজা চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনে কল আসলো। তাকিয়ে দেখে তার বন্ধু সাগর কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কি রে শালা, তোর তো কোনো খোঁজ খবর নেই। বাড়িওয়ালার মেয়েকে পেয়ে আমাদেরকে ভুলে গেলি নাকি? আরে না, তোদেরকে ভুলে যাব কিভাবে? তোরা হচ্ছিস আমার বন্ধু, তোদেরকে ভুলে গেলে চলবে নাকি? আমি একটা বিপদে পড়ে গেছি রে সাগর, এখন কি করব বুঝে উঠতে পারতেছি না। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। আরে না, বাসায় কেউ কিছু বলে নাই। আসলে তানহা আপু আমার সাথে অনেক বাজে একটা কাজ করে ফেলেছে। এটা নিয়ে আমি টেনশন করতেছি। কালকে স্কুলে গিয়ে তারপর তোকে আমি সব কিছু বলবো। সামনে আবার আমাদের পরীক্ষা, এখন এইসব টেনশন মাথায় নেই, তাহলে পড়ালেখায় মন বসাতে পারবো না। আচ্ছা, তুই তাহলে কালকে স্কুলে আয়, তারপর না হয় তোর কাছ থেকে সবকিছু শুনবো। তোর সাথে তানহা কি বাজে কাজ করেছে। এখন তাহলে ফোন রাখি, কালকে স্কুলে দেখা হচ্ছে। এই বলে সাগর কলটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর তামিম চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু তার জন্য খাবার রেডি করে নিয়ে উপরে যাইতেছে। তামিমকে নিচে আসতে দেখে বলতে লাগলো, তামিম, তুই যেহেতু নিচে চলে এসেছিস, খাবার টেবিলে চলে আয়, আমি তোকে খাবার খাইয়ে দিতেছি। ঠিক আছে আম্মু, আমি খাবার টেবিলে আসতেছি, তুমি খাবার টেবিলে বসো। এই বলে তামিম সিঁড়ি দিয়ে নামতে নামতে চলে আসলো খাবার টেবিলে। চেয়ারে বসতেই তামিমের আম্মু তামিমকে খাবার খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে
তামিম কিছুক্ষণ বসে টিভি দেখতে লাগলো। রাত 10টায় চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 8টা। তামিম তাড়াতাড়ি করে স্কুলের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে স্কুলে চলে আসলো। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাক দিল। তামিম পিছনে ফিরে দেখে তানহা দাঁড়িয়ে আছে। তানহাকে দেখে তামিমের বুকের ব্যথা শুরু হয়ে গেল। তামিম আস্তে আস্তে করে চলে আসলো তানহার কাছে। তানহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হয়েছে আপু, তুমি হঠাৎ আমাদের স্কুলের সামনে আসলে যে? আগে তো কখনো আমাদের স্কুলে আসো নাই, হঠাৎ আসছো। হ্যাঁ, হঠাৎ এসেছি কারণ তোর জন্য। সকালে তো তুই আমার সাথে দেখা করে আসিস নাই। আর শোন, তোর বন্ধু বান্ধব বা বান্ধবী যারাই কিছু জিজ্ঞাসা করুক না কেন, কাউকে কিছু বলবি না কিন্তু। বললে তোর খবর আছে, আমি জানি। তুই বলে দিবি জন্য আমি তোকে সাবধান করার জন্য এখানে এসেছি। না আপু, আমি কাউকে কিছু বলবো না। আপনি আপনার কলেজে যান, আপনি আপনার কলেজে চলে যান, আমার ক্লাস শুরু হয়ে যাবে, আমি ক্লাসে যাচ্ছি। এই বলে তামিম তাড়াতাড়ি করে চলে আসলো তার ক্লাসে। একেবারে সবার পিছনে বেঞ্চে বসে পড়ল সাগর এবং শাহেদের সাথে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তামিম, এখন বল কি হয়েছে? ওই তানহা আপু তোকে কি করেছে এমন যে তুই চিন্তা করছিস? আরে কিছু করে নাই, আমি তো তোকে ওই সময় মজা করে বললাম যে তানহা আপু আমাকে কিছু করেছে। ওই তো স্যার চলে এসেছে, এখন চুপচাপ ক্লাস করো, না হলে স্যার বকা দিবে। দেখ তামিম, আমি কিন্তু তোকে খুব ভালো করে চিনি। তুই মিথ্যা কথা বলতেছিস। সত্যি করে বল, তুই তানহা আপু তোকে কি করেছে? না হলে কিন্তু আমি আমাদের বন্ধুত্ব এখানে শেষ করে দিব। তামিম কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ তামিম চুপ থাকার পর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তানহা আপু আমাকে ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমি ওনার সাথে করতে চাই নাই, কিন্তু উনি আমার গলায় ছুরি ধরেছিল, তাই আমি করতে রাজি হয়েছিলাম। এখানে আমার অপরাধ কি? আমি এখন কি করব? এইসব চিন্তা করতে করতে আমার মাথা ব্যথা করে। সাগর, আমি এখন কি করব তুই একটু বল। এত কিছু হয়ে গেছে কালকে, আর তুই আমাকে আজকে বলতেছিস? তানহাপুর কাছ থেকে এখন তুই দূরে দূরে থাকবি, না হলে কিন্তু পরে বড় একটা অসুবিধায় পড়ে যাবি। কিন্তু আমার তো ভয় হইতেছে তানহাপুকে নিয়ে। যদি ওনার পেটে ভেবি চলে আসে, তখন কিন্তু তামিম তুই অনেক সমস্যায় পড়ে যাবি। উনি কম করে হলেও তোর থেকে 4 থেকে 5 বছরের বড়। হ্যাঁ আমি জানি, আমিও তো এটাই চিন্তা করতেছি, কিন্তু এখন আমি কি করব? তানহা আপু তো যখন তখন আমাদের বাড়ির ভিতরে চলে আসতে পারে, আম্মু তাকে বাধা দেয় না। আচ্ছা, এই ক্লাস শেষ হোক, তারপর আমি একটা কিছু চিন্তা ভাবনা করে তোকে বলতেছি। তুই আমার কথা অনুযায়ী যদি চলতে পারিস, তাহলে আশা করা যায় তানহাপুর কাছ থেকে তুই দূরে দূরে থাকতে পারবি। এই বলে সাগর চুপ হয়ে ক্লাস করতে লাগলো। এইদিকে তামিম চিন্তা করতে করতে ক্লাস করতেছে। স্যার তাকে ডাকতেছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। হঠাৎ সাগরের ধাক্কায় তামিমের হুঁশ ফিরল। তামিম সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর কি হয়েছে? আমাকে ধাক্কা দিলি কেন? তোকে ধাক্কা দিব না তো কি করব? স্যার তোকে সেই 10 মিনিট ধরে ডাকতেছে, কিন্তু তোর কোনো হুঁশ নাই। সামনের দিকে তাকিয়ে দেখ স্যার কি বলতেছে তোকে। তামিম সামনের দিকে তাকাতেই দেখতে পেল তার স্যার রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে, আর বলতে লাগলো, কি ব্যাপার তামিম, তোমার মন কোথায় থাকে? সেই ক্লাসে ঢোকার পর থেকে দেখতেছি তুমি কেমন যেন আনমনা হয়ে কি যেন ভাবছো। যদি এত কিছু ভাবাভাবি করো তাহলে বাসায় থাকবে, স্কুলে আসার দরকার নেই। সরি স্যার, আসলে আমার মাথা ব্যথা করতেছে তো এটার জন্য আর কি। আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম, তাই আপনার কথা শুনতে পারি নাই। যদি তুমি সুস্থ থাকো তাহলে ছুটি দিয়ে বাসায় চলে যাও, শরীর সুস্থ হলে এরপর স্কুলে আসবে। স্যার, ছুটি নেওয়ার দরকার নেই, আমি থাকতে পারবো। যদি বেশি কোনো সমস্যা হয় তখন আমি আপনাকে জানাবো, তখন না হয় আমাকে ছুটি দিয়ে দিবেন। ঠিক আছে, এখন তাহলে মন দিয়ে ক্লাস করো, ক্লাস প্রায় শেষের দিকে। তামিম ক্লাস করতে লাগলো। স্যার আরও কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেল। এদিকে সাগর তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তামিম, তোর অবস্থা প্রায় অনেক খারাপ।
কারণ তুই এতটা এইসব নিয়ে চিন্তা করতেছিস। স্যার ডাক দিয়েছিল, কতক্ষণ তুই শুনতে পাস নাই। এখন তোর এইটার ভেতর থেকে বের হতে হবে। শোন, আজকে তুই স্যারের কাছ থেকে ছুটি নিয়ে বাসায় চলে যা। বাসায় গিয়ে রেস্ট করবি। আর আন্টিকে বলবি যে এখন বাইরের মানুষের কাছে প্রাইভেট পড়লে চলবে না, স্যারের কাছে প্রাইভেট পড়তে হবে। তাহলে স্যার আমাদেরকে সবসময় কার্ড দিবে, না হলে স্যার আমাদেরকে সাহায্য করে না কোনো কিছুতে। তুই কোনোরকম আন্টিকে বুঝিয়ে সুঝিয়ে এইসব বলবি। যদি আন্টি রাজি হয়, তখন আমি যার কাছে প্রাইভেট পড়ি তার কাছে তোকে নিয়ে যাব, আর বলবো যে তোকে প্রাইভেট পড়ানোর জন্য। দুইজন একসাথে প্রাইভেট পড়বো, তখন আর তানহা তোকে বিরক্ত করতে পারবে না। আচ্ছা, তুই যা বলবি তাই করব। এখন তাহলে আমি ছুটি নিয়ে বাড়িতে চলে যাই। আর তুই এই কথা কাউকে বলিস না কিন্তু। এসব নিয়ে চিন্তা করিস না, আমি এইসব কথা কাউকে বলবো না। তুই এখন বাড়িতে চলে যা। তামিম স্কুল থেকে ছুটি নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তামিমকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি রে তামিম, তোর কি হয়েছে? তুই কাল থেকে কেমন যেন হয়ে গিয়েছিস। তোকে কতবার জিজ্ঞেস করছি তোর কি হয়েছে কি হয়েছে, কিন্তু তুই তো কিছু বলতেছিস না। আম্মু, কাল থেকে আমার প্রচুর মাথা ব্যথা করতেছে। ঘুমানোর পরেও মাথা ব্যথা করতেছে, তাই আমি স্কুল থেকে চলে এসেছি। স্যার বলেছে যে সুস্থ হলে এরপরে স্কুলে যাওয়ার জন্য। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নিয়ে যাই, আমি তোর মাথা টিপে দেবনি, যাতে তোর মাথা ব্যথা তাড়াতাড়ি কমে যায়। ঠিক আছে আম্মু। আর একটা কথা, স্যার বলেছে যে তাদের কাছে প্রাইভেট না পড়লে আমাদেরকে তেমন বেশি সাহায্য করবে না। এখন আমি স্যারের কাছে প্রাইভেট পড়ব, আর তানহা আপুকে বলে দিবে যে আমি আর তার কাছে প্রাইভেট পড়তে যেতে পারবো না। ঠিক আছে, আমি তানহাকে বলে দেবনি যে তুই আর এই মাস থেকে প্রাইভেট পড়বি না তার কাছে। আচ্ছা আম্মু, আমি ফ্রেশ হয়ে আসতেছি তাহলে। এই বলে তামিম চলে আসলো তার রুমে। এসে গিয়ে নিচে এসে তার আম্মুর কোলে মাথা রেখে টিভি দেখতেছে আর তার আম্মুর সাথে টুকটাক কথা বলতেছে। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। বিকেলে ঘুম ভাঙতেই দেখতে পেল তানহা তার সামনে বসেই টিভি দেখতেছে। তামিম চোখ খুলতেই তানহা বলতে লাগলো, কিরে, তুই আন্টিকে কি বলেছিস? তুই নাকি আমার কাছে আর প্রাইভেট পড়বি না, তোর স্যারের কাছে নাকি প্রাইভেট পড়বি? হ্যাঁ, স্যারের কাছে প্রাইভেট পড়বো, কারণ স্যার বলেছে তার কাছে প্রাইভেট পড়লে আমাকে অনেক হেল্প করবে এবং বাকি সবাইকে অনেক হেল্প করে। এটার জন্য আমি স্যারের সাথে প্রাইভেট পড়বো। আপনার কাছে যদি সময় পাই তাহলে গিয়ে পড়ে আসবো। তোর কথাই আমি কেমন যেন পুরা পুরা গন্ধ পাইতেছি। সত্যি করে বলতো কি হয়েছে, না হলে কিন্তু আমার রুম থেকে ছুরিটা নিয়ে আসবো এখন। আরে আপু, আমাকে ভয় দেখান কেন? যেটা সত্যি সেটাই তো বলেছে। আপনি শুধু বারবার আমাকে ভয় দেখান। এইভাবে যদি আমাকে ভয় দেখান তাহলে আমি আমার আব্বু আম্মুকে বলবো এই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমি আর তোকে ভয় দেখাবো না। তবে আমি যদি জানতে পারি তুই মিথ্যা কথা বলেছিস আমার সাথে, তখন কি হতে পারে আশা করি তোর জানা নেই। এখন গেলাম আমি। এই বলে তানহা ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। রুমের ভিতরে বসে আছি এমন সময় তানহার আম্মু এসে বলতে লাগলো, কি রে তানহা, আজকে তামিম পড়তে আসবে না নাকি? অন্য সময় তো তাড়াতাড়ি চলে আসে, আজকে এখনো আসলো না যে? আম্মু, তার নাকি বলেছে যে তোদের কাছে প্রাইভেট না করলে পরীক্ষায় ভালো কিছু সাজেশন দিবে না, এটার জন্য সে আর আমার কাছে পড়বে না, তার স্যারের কাছে পড়বে। ও আচ্ছা, তুই মাঝে মধ্যে না হয় তাদের বাসায় গিয়ে এমনিতেই পড়িয়ে দিয়ে আসিস। আমি তো তামিমের আম্মুকে বলেছিলাম যে তোকে টাকা না দেওয়ার জন্য, এমনিতেই পড়াবে, কিন্তু তামিমের আম্মু তো তোকে টাকা দিয়েছে। হ্যাঁ আম্মু, আমিও মানা করেছিলাম যে আমি টাকা নিব না, তবুও দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নে। তোর আব্বু হয়তো আজ রাতেই 1টা বা 2টার সময় আসবে, কারণ অনেক কাজ আছে। ও আচ্ছা। তানহা খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। রুমটা আজকে যেন কেমন লাগতেছে, কিন্তু তানহা বুঝতে পারতেছে বেশ কয়েক ঘন্টা যাওয়ার পর তানহা চলে আসলো তামিমের রুমের সামনে। এসে পায়চারি করতেছে। দরজার কলিং বেল দিবে নাকি দিবে না, বেশ কিছুক্ষণ পায়চারি করার পর তানহা কলিং বেল দিয়ে এক দৌড়ে চলে আসলো তার রুমে। এদিকে তামিমের আম্মু দরজা খুলতেই দেখতে পেল কেউ নেই। অন্যদিকে ঘুমের দেশে পাড়ি দিয়ে দিয়েছে।
রাত প্রায় 2টা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো মিস্টার তামিম, কেমন আছেন? ঘুমে ডিস্টার্ব করলাম মনে হয়। আরে কি আপনি এত রাতে আমাকে ফোন দিয়ে জ্বালাতন করতেছেন? ফোন রাখেন, কালকে আবার স্কুলে যেতে হবে। ফোন রাখবো, তার আগে আমার কিছু কথা আছে। আপনি যে তানহার সাথে যা যা করেছেন তার সব কিছু কিন্তু আমার কাছে আছে। আপনি সত্যি করে বলেন, কালকে আপনি কাউকে কিছু বলেছেন নাকি? আরে ভাই, কে আপনি? আর তানহাকে? আমি তো তাকে চিনিও না। আর তামিমকে? আমার নাম তো তামিম না, আমার নাম হচ্ছে সিয়াম। এই বলে তামিম কলটা কেটে দিয়ে ফোনটা সাইলেন্ট করে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল হতেই তামিম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই রেডি হয়ে বসে আছে। তামিম তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফোন রাখছেন এখন? কি ব্যাপার আম্মু, তোমরা রেডি হয়ে বসে আছো কেন? কোথাও যাবে নাকি? হ্যাঁ, পাশের বাসায় তো বিয়ে, ওইখানেই যাইতেছি। তুই স্কুলে চলে যা, তোর বিয়ে বাড়িতে যেতে হবে না। সামনে আবার তোর পরীক্ষা, এখন স্কুল বন্ধ করলে তোর সমস্যা হবে। হ্যাঁ আম্মু, তুমি যাও তাহলে। আমি খাওয়া দাওয়া করে স্কুলের জন্য রেডি হয়ে যাওয়ার সময় দরজায় তালা লাগিয়ে দিয়ে যাব, তুমি চাবি নিয়ে যাও। ঠিক আছে, তুই খাওয়া দাওয়া করে এরপর তাড়াতাড়ি স্কুলে চলে যা। এই বলে তামিমের আম্মু ওইখান থেকে চলে আসলো নিচে। অন্যদিকে তানহা তামিমের আম্মুকে বেরিয়ে যেতে দেখে তাড়াতাড়ি করে তামিমদের বাড়ির ভিতর ঢুকে পেল। ভিতর থেকে ভালোভাবে সিট কিনে লাগিয়ে দিয়ে চলে আসলো তামিমের রুমে। এসে দেখে তামিম ড্রেস চেঞ্জ করতেছে। তানহা পিছন থেকে তামিমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, ওরে আমার বাবুটারে, এত তাড়াতাড়ি কোথায় যাইতেছো? স্কুলে কোনো গার্লফ্রেন্ড আছে নাকি যে এত তাড়াতাড়ি যাইতেছো? তানহা আপু, আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন কিভাবে? আম্মু তো যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, তোর আম্মু তো যাওয়ার সময় দরজা লাগিয়ে গিয়েছিল, তাতে আমার কি? আমি তো আস্ত একটা পেতনি, এটার জন্য সব জায়গা দিয়ে আসতে পারি। প্লিজ আপু, আমাকে ছেড়ে দিন, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। আজকে স্যারের ইম্পর্টেন্ট ক্লাস আছে, এটার জন্য তাড়াতাড়ি যেতে হবে। স্যার বলেছে যে তাড়াতাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ আমি জানি, তোকে কোন স্যার বলেছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। যেহেতু তুই ড্রেস চেঞ্জ করেছিস, চেঞ্জ কর, আমি দেখব। আপনি আমার রুম থেকে বেরিয়ে যান, আমি আপনার সামনে আমার ড্রেস চেঞ্জ করতে পারবো না। ও আচ্ছা, পিচ্চি, তুমি এইসব বলতেছো? যখন আদর করেছো তখন মনে ছিল না কিভাবে করেছো? তানহার কথা শুনে তামিম মাথা নিচু করে রইল। এটা দেখে তানহা তামিমকে আবারও বলতে লাগলো, আমি যেটা বলেছি এটা করবি নাকি আমি নিজেই চেঞ্জ করে দিব তোকে? করতেছি, তবে প্লিজ আপনি আমার কাছে আসবেন না। কাছে আসলে কিন্তু আমি সবাইকে বলে দিব আপনি আমার সাথে খারাপ কাজ করেছেন, তখন কিন্তু সবাই আপনাকে বকা দিবে। ও আচ্ছা ঠিক আছে, তুই বলে দে, তাকে বলবি। আমিও দেখি কে আমাকে কি বলে। কেউ আমাকে কিছু বলতে পারবে না, কারণ এইখানে দুইজনে আগে ছিলাম। সো যদি আমি একা রাজি থাকতাম তাহলে কখনোই হতো না। তুই তো রাজি ছিলি, এটার জন্যই হয়েছে। আমি কি ইচ্ছা করে রাজি হয়েছি নাকি? তুমি তো আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখাইছো, এটার জন্যই তো আমি রাজি হয়েছি। না হলে কি আমি রাজি হতাম? আমি এখন যেটা বলবো সেটা যদি তুই না করিস তাহলে আজকে তুই আর স্কুলে যেতে পারবি না, আর আমিও তোর রুমে থাকবো। আন্টি এসে দেখলে পরে তো বুঝতেই পারছিস কি হবে। আবার আমাকে কি করতে হবে? প্লিজ আমাকে কিছু করতে বলবেন না, আমি কিছু করতে পারবো না। আমি স্কুলে যাব। আরে যাবি তো, সময় আছে অনেক। এখন আমি যেটা বলি সেটা শোন। এখন আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সাথে তোর ঠোঁট একত্রিত করে লিপ কিস করতে হবে, তাও আবার 15 মিনিট। যদি না করিস তাহলে আমি তোকে যেতে দিব না। প্লিজ আপু, এখন আমাকে কিছু করতে বললেন না। বিকেলে তো বাসায় আসবো, তখন না হয় আপনি যেটা বলবেন সেটাই করব। প্লিজ এখন আমাকে যেতে দেন। এটা বললে তো হবে না, আমি এখন চাইছি এক্ষুনি করতে হবে, এখন না করলে আমি যেতেই দিব না। তামিম আর কিছু উপায় না পেয়ে তাড়াতাড়ি করে তানহাকে জড়িয়ে ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তামিম তানহাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এখন অনেক হয়েছে, আপনি আপনার বাসায় যান, আমি এখন বের হয়ে যাব। আর আপনি কখন আমাদের বাসায় আসবেন না। আমি আসবো নাকি আসবো না এটা তোর বলতে হবে না। আমি যখন ইচ্ছা তখন আসতে পারি।
তুই এখন স্কুলে যা, বিকেলবেলা বাড়িতে এসে আমার সাথে দেখা করবি। তখন আমি তোকে যেটা বলবো সেটাই করতে হবে। ঠিক আছে, তখন আপনি যেটা বলবেন সেটাই করব। এখন আমি গেলাম, আর আপনিও বের হন। আমি বাড়িতে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে এরপর যাব। এই বলে তামিম আর তানহা বাড়ির ভিতর থেকে বের হয়ে চলে আসলো। তামিম দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো স্কুলে। লাস্ট বেঞ্চে মাথা নিচু করে বসে আছে তামিম। এমন সময় তার বন্ধু জিসান আসলো। জিসান তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে তামিম, তোর কি হয়েছে? এভাবে মাথা নিচু করে বসে আছিস কেন? বাসায় কি আন্টি বকা দিয়েছে নাকি তোকে? এভাবে মাথা নিচু করে বসে আছিস? না রে বন্ধু, বাসায় কেউ আমাকে বকা দেয় নাই। আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। কিভাবে এই সমস্যা থেকে বের হব আমি কিছুই বুঝতে পারছি না। তুই চাইলে আমার কাছে শেয়ার করতে পারিস, যদি আমি সাহায্য করতে পারি। আসলে আমাদের বাড়িওয়ালার মেয়ে আমাকে ভয় দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। ওই মেয়েটা বলেছে যে আর আমার কাছে আসবে না, কিন্তু এখন আরো বেশি কাছে আসার চেষ্টা করতেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। কি বলতেছিস এসব? মেয়েটাকে তোর চাইতে জুনিয়র নাকি সিনিয়র? মেয়েটা আমার থেকে অনেক বড়, প্রায় 4 থেকে 5 বছরের বড় হবে। কিন্তু এখন আমি কি করব? ওই মেয়েটা তো রীতিমতো আমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে দিয়েছে। কাউকে কিছু বলতে যাই তাহলে ওই মেয়েটা আমাকে অনেক ভয় দেখায়। এক কাজ কর, তুই কয়েকদিনের জন্য তোর কোনো আত্মীয়দের বাসায় চলে যা, দেখবি ওই মেয়ে একদম ঠিক হয়ে যাবে আর তোর পিছু ঘুরবে না। ঠিক আছে, আমি দেখি আম্মুর সাথে কথা বলে ফুপুদের বাসায় চলে যাব, তাহলে খুব ভালো হবে। কি বলিস সিজন? হ্যাঁ, তুই তোর ফুপুদের বাড়িতে চলে যা, এরপর দেখ কি হয়। আর তোর ফুপিদের বাসায় গেলে 1 মাস বা 2 মাসের জন্য যাবি। আচ্ছা, আমি স্কুল শেষ করে বাসায় যাই, এরপর না হয় আম্মুকে সবকিছু জানাবো। দেখি আম্মু বলে কি বলে। ঠিক আছে, যা গিয়ে দেখ আর ভালোভাবে বুঝিয়ে বলবি, তাহলে তোকে যাইতে দিবে না, না হলে যাইতে দিবে। সারাদিন ক্লাস করার পর তামিম চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তামিমকে দেখে বলতে লাগলো, কি রে তামিম, তোর মুখ এইভাবে শুকিয়ে আছে কেন? দুপুরে খাওয়া দাওয়া করিস নাই নাকি? হ্যাঁ আম্মু, খাওয়া দাওয়া করেছি। আসলে আজকে প্রাইভেট পড়ে আসলাম তো, এটার জন্য একটু দেরি হয়ে গেছে। ফ্রেশ হয়ে নাই, তাই আমাকে এমন লাগতেছে। ফ্রেশ হয়ে আসি, এরপর তোমার সাথে কথা বলবো কিছু। ঠিক আছে, যা তাহলে তুই। আমি তোর জন্য হালকা পাতলা কিছু টেবিলে দিতেছি। তামিম চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছি। বেশ কিছুক্ষণ রেস্ট করার পর চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু খাবার টেবিলে বসে আছে, সাথে তানহা বসে আছে। তামিম যেই উপরে চলে যেতে যাবে, তানহা তামিমকে দেখে বলতে লাগলো, কিরে তামিম, আমাকে দেখে খুব ভয় পেয়ে চলে যেতেছিস নাকি? ভয় পাস না, এদিকে আয়। তামিম চলে আসলো টেবিলে বসে পড়তেই তার আম্মু খাবার দিয়ে দিল। ওদিকে তানহা টেবিলের নিচ দিয়ে তামিমের পায়ে চিমটি দিয়ে ধরেছে, দাঁতে দাঁত কিরমিরিয়ে বলতে লাগলো, আন্টি, তামিম তো চলে এসেছে। সে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে না হয় পড়তে যাবে আমার রুমে। আমাকে টাকা দিতে হবে না, আমি এমনিতেই পড়াবো তাকে। তানহা আপু, আমি আর এখন পড়বো না, একেবারে সব পড়া কমপ্লিট করে এসেছি প্রাইভেট থেকে। পড়া কমপ্লিট করে এসেছিস তো কি হয়েছে? আমার কাছে পড়লে কি কোনো সমস্যা আছে নাকি? সামনে তো আবার তোর পরীক্ষা, ভালোভাবে পড়তে হবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমার রুমে আয়, আমি গেলাম। এই বলে তানহা তামিমদের বাড়ি থেকে চলে আসলো তাদের বাড়িতে। তামিম খাবার শেষ করে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি পবিতের বাসায় যাব। স্যারের কাছ থেকে ছুটি নিয়ে এসেছি, স্যার ছুটি দিয়েছে। হঠাৎ তুই তোর ফুপিদের বাসায় যাবি কেন? আমি তো অনেক দিন তোকে বললাম, কিন্তু তুই গেলি না। হঠাৎ তুই যাইতে চাইতেছিস, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হতে যাবে কেন? সমস্যা হলে তো আমি তোমাকে জানাতাম। সমস্যা হয় নাই, এটার জন্য যাইতেছি। আচ্ছা, আমি তোর ফুপিকে ফোন দিয়ে জানিয়ে দিতেছি। তুই কালকে না হয় সকালে ট্রেনে চলে যাবি তোর ফুফিদের বাসায়। খাওয়া দাওয়া করে তানহাদের বাসায় গিয়ে কিছুক্ষণ পড়ে আয়। মেয়েটা বলে গেছে, না গেলে আবার রাগ করবে। আচ্ছা দেখা যাবে না, আচ্ছা দেখা যাবে, যাই নাকি যাই না। এই বলে তামিম খাওয়া দাওয়া করে বসে রইল। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর তামিম তার ব্যাগ নিয়ে চলে আসলো তানহাদের বাসায়। কলিং বেল দিতেই তানহা এসে দরজা খুলে দিল। তামিমকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, তুই আমার রুমে গিয়ে পড়তে বস, আমি আসতেছি।
তামিম কিছু না বলে চুপচাপ ওইখান থেকে চলে আসলো তানহার রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তানহা আসলো রুমে, এসে দেখে তামিম বসে বসে কি যেন চিন্তা করতেছে। এটা দেখে তানহা বলতে লাগলো, কিরে, কি এত চিন্তা ভাবনা করতেছিস এত মনোযোগ দিয়ে? এই তো চিন্তা ভাবনা করতেছি, সামনে তো পরীক্ষা, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যায়। স্যার বলেছে যে আমাকে হোস্টেলে থেকে পড়ালেখা করার জন্য, তাই আমি ভাবতেছি যে কালকে হোস্টেলে চলে যাব। হোস্টেলে চলে গেলে ওইখান থেকে খুব ভালোভাবে পড়ালেখা করতে পারবো। তোর হোস্টেলে যাওয়ার কোনো দরকার নেই, এইখান থেকে ভালোভাবে পড়ালেখা করতে পারবি। আর যদি তুই হোস্টেলে যেতে চাস তাহলে আমি কি করতে পারি বুঝতে পারছিস? আর আমার সাথে যে শারীরিক সম্পর্ক করেছিস ওই ভিডিও কিন্তু আছে, কিন্তু আমি কোনো ওষুধ খাই নাই। পেটে বাচ্চা চলে আসলে তোর নাম দিয়ে দিব। আমার সাথে কেন এরকম করতেছেন তানহা আপু? আমি আপনার কি এমন ক্ষতি করেছি? এই বাড়িতে এসে ক্ষতি করেছি নাকি? কোনো ক্ষতি করে থাকলে বলতে পারেন, আমি এ বাড়ি থেকে চলে যাব। না, তুই তো কোনো ক্ষতি করিস নাই। তুই এই বাড়িতে এসে আরো অনেক ভালো কিছু করেছিস। তোর জন্য আমি আরো শাস্তি পাই। আমি তো সব সময় এটাই চেয়েছি, তোর মতো একটা পিচ্চি কিউট ছেলেটা আমার বড় হোক। এইটার জন্যই তো তোকে ভয় দেখিয়ে আমি এই কাজ করেছি, আবার আজকেও করব। চল আমার সাথে বিছানায়। এই বলে তানহা তামিমকে বিছানায় নিয়ে যেতে যাবে, এমন সময় তামিম এক দৌড়ে নিচে চলে আসলো। তামিমকে দৌড়ে আসতে দেখে তানহার আম্মু বলতে লাগলো, কি ব্যাপার তামিম, তোমার কি হয়েছে? এইভাবে দৌড়ে চলে আসলে কেন? তানহা কিছু করেছে নাকি তোমাকে? না আন্টি, তানহা আপু আমাকে কিছু করে নাই। একটা বই আমার রুমে রেখে এসেছি, তো ওইটা আনার জন্য যাইতেছি। ও আচ্ছা, যাও তাহলে। আমি আরো কি না কি ভাবছিলাম। তামিম চলে আসলো তাদের বাসায়। এইদিকে তানহা রেগে পুরো আগুন হয়ে গেছে। আয়নার দিকে তাকে দাঁত কিরমিরিয়ে বলতে লাগলো, তুই আজকে আমার কাছ থেকে চলে গিয়েছিস, তাতে কি হয়েছে? কালকে তো তোকে আমার কাছে আসতেই হবে। সকালটা একবার হোক, এরপরে তোকে মজা দেখাবো। এখন কিচ্ছু করব না। এই বলে তানহা দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। অন্যদিকে তামিম তার রুমে এসে দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে তার ব্যাগপত্র গোছাতে লাগলো। সব কিছু গোছানো শেষ করে নিচে এসে তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি এখনই চলে যাব। ট্রেনের টিকিট কেটে ফেলেছি, 11:45 ট্রেন। হঠাৎ তোর কি হয়েছে? তুই এমন করতেছিস কেন আজকে? তুই বলেছিলি কালকে যাবি, আবার এখন বলতেছিস যে এখন যাবি। আমি তো কিছুই বুঝতেছি না। তোমার কিছু বোঝার দরকার নাই। আমি এখন যাব মানে এখন যাব। আমাকে টাকা দাও, 10,000। তামিমের আম্মু তাড়াতাড়ি তার রুমে গিয়ে টাকা এনে তামিমের হাতে দিয়ে দিতেই তামিম বেরিয়ে পড়ল তার ফুপিদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো রেলওয়ে স্টেশনে। একটা ট্রেনের টিকিট কেটে বসে রইল তামিম। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে সৃজন বলতে লাগলো, কিরে তামিম, তুই বলে বাড়ি থেকে বের হয়ে গেছিস তোর ফুপিদের বাসা যাওয়ার জন্য। তুই না বলেছিলি সকালে যাবি, তাহলে এখন বের হলি কেন? আর বলিস না, তানহা আপু যা শুরু করেছে। আজকে পড়তে গিয়েছিলাম আম্মু রিকোয়েস্টের কারণে, পরে উনি আবারও এই কাজ করার চেষ্টা করছিলেন। আমি ওইখান থেকে কোনো রকমে পালিয়ে চলে এসেছি। যদি আমি সকালে বের হই তাহলে উনার চোখে পড়ে যাব। পরে উনি আম্মুকে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে আর আসতে দিবে না। স্কুলে যা যা পড়া দেই তুই আমাকে সব কিছু দিয়ে দিস। আচ্ছা, আমি তোকে সবকিছু দিয়ে দিব নে, তুই কোনো চিন্তা করিস না। আর সাবধানে যাবি। ওখানে গিয়ে আমাকে একটা কল দিস বা মেসেজ দিয়ে জানিয়ে দিস। ঠিক আছে, আমি ওইখানে গিয়ে তোকে মেসেজ দিয়ে জানিয়ে দিব। চিন্তা করিস না তুই। এই বলে তামিম কলটা কেটে দিয়ে বসে রইল। প্রায় 30 মিনিট পর ট্রেন আসতেই তামিম ট্রেনে উঠে পড়ল। সিট নাম্বার খুঁজে বসে পড়ল সিটে। চোখটা বন্ধ করে বসে আছে। এমন সময় একটা মেয়ে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি আমার সিটে বসে পড়েছেন। আপনার সিটটা হয়তো পাশেরটা, আপনি পাশের সিটে গিয়ে বসুন। এই কথা শুনে তামিম চোখ খুলতেই দেখতে পেল একটা কালো বোরকা পরা মেয়ে বসে আছে। তামিম তার পকেট থেকে সিটের টিকিটটা বের করে দেখে তার সিট পাশেরটা। তামিম পাশের সিটে বসে পড়তে মেয়েটা আবারও বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি কি বোবা? কথা বলতে পারেন না নাকি? কথা তো বলতে পারি, কিন্তু আপনার চোখের দিকে তাকিয়ে আমি মাতাল হয়ে গেছি। মনে হচ্ছে আমি আপনার প্রেমে পড়ে গেছি।
আপনার ওই হরিণের মতো দুইটি চোখ, ইস, বুকে কেমন যেন করতেছে। যেই মেয়ে দেখেছিস তখনই ফ্ল্যাট করা শুরু করে দিয়েছিস? তোর মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে, এটার জন্যই আব্বু বলে রাতের ট্রেনে না যাওয়ার জন্য। মেয়েটা তামিমের সাথে কথা বলতেছে, এমন সময় ট্রেনের ভিতরে থাকা টিটি এসে বলতে লাগলো, আপু, কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে বলতে পারেন, সমাধান করার চেষ্টা করব। না, কোনো সমস্যা হয় নাই, আপনি যেতে পারেন এখন। টিটি চলে যেতেই জান্নাতুল তামিমকে আবারও উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মিস্টার, আপনি পাশের সিটে তো বসেছেন, আবার রাতে যদি আমাকে বিরক্ত করেন তাহলে আমি ডিরেক্ট টিটিকে বলে আপনাকে স্টেশনে নামিয়ে দিয়ে এরপর বলবো ট্রেন ছাড়ার জন্য। আপনার আব্বু কি ট্রেন চালক নাকি যে আপনার কথা শুনবে? আমি 750 টাকা দিয়ে টিকিট কেটেছি, আর আপনি বলতেছেন আমাকে নামিয়ে দিয়ে যাবেন? বললেই হলো নাকি? হ্যাঁ, বললেই তো হলো। আমি একজন মেয়ে মানুষ, আমি যদি আপনাকে এখন ফাঁসিয়ে দেই তাহলে আপনাকে তো সব লোকেরাই ভর্তা বানিয়ে কিমা কিমা করে খেয়ে ফেলবে। সো আমার সাথে বুঝে শুনে কথা বলবেন। জান্নাতুলের কথা শুনে তামিম কিছুটা ভয় পেল। আপনারা আশা করি বুঝতে পারছেন, একটা মেয়ে যদি এখন চিৎকার করে তাহলে বাকিটা ইতিহাস হয়ে যাবে। তামিম চুপচাপ ছিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছে। প্রায় 1 ঘন্টা পর জান্নাতুল তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই যে মিস্টার, আপনি কি আমার কথা শুনতে পারতেছেন? তামিমের কানে হেডফোন থাকার কারণে তামিম কোনো কিছু শুনতেছে না। জান্নাতুল বেশ কিছুক্ষণ ডাকার পর যখন শুনতেছে না, তখন জান্নাতুল ঠাস করে তামিমের গালে চড় মেরে দিল। জান্নাতুলের চড় খেয়ে তামিম চোখ খুলতে জান্নাতুলের দিকে তাকালো আর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আমার গালে চড় মারছেন কেন? আমি আপনার কি করেছি? আমি তো চুপচাপ আমার সিটে বসে কানে হেডফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনছিলাম। এটাও কি অপরাধ নাকি? আপনাকে যে আমি সেই কখন থেকে ডাকতেছি, একবারও শুনেছেন? সরি, আমার কানে হেডফোন থাকার কারণে আমি শুনতে পাই নাই। এখন বলেন, কিসের জন্য ডেকেছেন আমাকে? আমার ভালো লাগতেছে না, তাই আপনার সাথে একটু গল্প করব, এটার জন্য আপনাকে ডেকেছি। আমার সাথে? তাও আবার আমার মতো একটা পিচ্চি ছেলের সাথে আপনি গল্প করবেন? আচ্ছা করেন, গল্প করে সময়টা কাটিয়ে দেই। আপনি কিসে পড়েন আর এখন কোথায় যাইতেছেন? আপনি কারো আত্মীয়র বাসায় যাইতেছেন নাকি? আমি ক্লাস 10-এ পড়ি, আর আমি আমার পুপিদের বাসায় যাইতেছি। কয়েকদিন থাকবো। আপনি কি করেন আর কোথায় যাইতেছেন? এই তো, আমিও পড়ালেখা করি, ইন্টার ফার্স্ট ইয়ারে। আম্মু নাকি একটু অসুস্থ, তাই আমি যাইতেছি বাসায়। তামিম জান্নাতুলের সাথে সারা রাত কথা বলে কাটিয়ে দিল। পরদিন সকাল 7টা তামিম চলে আসলো তার ফুপিদের বাসায়। কলিং বেল দিতেই তার ফুপি এসে দরজা খুলে দিল। তামিমকে দেখে তার ফুপি বলতে লাগলো, আরে তামিম, চলে এসেছিস? ভেতর আয়, অনেকদিন পর তুই আমাদের বাসায় এসেছিস। তামিম ভিতরে গিয়ে সোফায় বসতে বসতে বলতে লাগলো, ফুপু, আমি এখন ঘুমাবো, অনেক টায়ার্ড আমি। এখন আর আমাকে খাবার খাওয়ার জন্য জোর করো না। তুমি আমাকে একটা রুম দেখিয়ে দাও। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে একটু রেস্ট কর, এরপর না হয় দুপুরবেলা খাবার খেতে বসবি। আমার সাথে আয়, আমি রুম দেখিয়ে দিতেছি। ঠিক আছে ফুপু, চলেন। তামিম তার ফুপুর পিছু পিছু যেতে লাগলো। 2 তলায় এসে তামিমের ফুপুর রুম দেখিয়ে দিতে তামিম রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। কয়েক ঘন্টা ঘুমানোর পর তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার ফুপুর পাশে একটা মেয়ে বসে আছে। তামিমকে দেখে তার ফুপু বলতে লাগলো, তামিম, এদিকে আয়, তোর সাথে জান্নাতুলের সাথে পরিচয় করিয়ে দিই। জান্নাতুল, এটা হচ্ছে তামিম, আশা করি তুই চিনতে পারছিস। হ্যাঁ আম্মু, আর পরিচয় করে দিতে হবে না, আমি ট্রেন দিয়ে আসার সময় তার সাথে পরিচয় হয়ে গেছি। আমার সাথে আপনি পরিচয় হয়ে গেছেন কিভাবে ট্রেনে? আমি তো আপনাকে দেখি নাই। আমাকে দেখবি কি করে? আমি যদি মুখ ঢেকে রাখি তাহলে দেখতে পারবি নাকি? আমি তোর পাশের সিটে বসে সারা রাত গল্প করতে করতে এসেছি। ও আচ্ছা, তাহলে তুই চিনতি না তামিমকে? না আম্মু, আমি তাকে চিনতাম না, কিন্তু এখন চিনতে পারছি। যাই হোক, তুমি তামিমকে খাবার রেডি করে দাও। তামিম, তুই খাবার টেবিলে গিয়ে বস, আমি তোকে খাবার দিতেছি। তামিম খাবার টেবিলে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর ফুপি তামিমকে খাবার দিতে তামিম খাওয়া দাওয়া শেষ করে বসে রইল।
জান্নাতুল এবং তার ফুপুর সাথে আর গল্প করতেছে। অন্যদিকে তানহা তামিমদের বাসার কলিং বেল দিতে তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। তানহাকে দেখে বলতে লাগলো, তানহা, তামিম তো তার ফুপিদের বাসায় চলে গেছে গতকাল রাতে। তোদের বাড়ি থেকে এসে তোমাকে বলে আসে নাই নাকি? ওই আন্টি আমাকে তো বলে আসে নাই সে তার ফুফিদের বাসায় যাবে। আচ্ছা, আপনি তামিমের ফোন নাম্বারটা দিতে পারবেন? আমি তার সাথে কথা বলবো। সামনে তার পরীক্ষা, সে এখন তার ফুফিদের বাসায় গিয়ে বসে আছে। তুমি ভেতরে এসে বসো, আমি তামিমের নাম্বারটা খুঁজে বের করতেছি। তার ফোনে তো আমি বেশি কল দেই নাই, আপনার ফোন নাম্বারটাও সেভ নাই আমার কাছে, এটার জন্য খুঁজতে হবে। আচ্ছা, আপনি খুঁজে আমাকে একটা ফোন দিয়েন। আমার নাম্বার তো আপনার কাছে আছে, আপনি না হয় ইমো বা হোয়াটসঅ্যাপে তামিমের নাম্বারটা পাঠিয়ে দিবেন। আমার তো সামনে টেস্ট এক্সাম, এটার জন্য আমি রুমে যাইতেছি। আপনি পাঠিয়ে দিন কিন্তু বের করে। আচ্ছা তুমি যাও তোমার রুমে, আমি পাঠিয়ে দিতেছি তামিমের নাম্বারটা বের করে। তানহা চলে গেল তাদের বাসায়। তার রুমের ভিতর প্রবেশ করে হাতের আঙ্গুল ফোটাচ্ছে আর মনে মনে বলতেছে, ওই কুত্তা আর কত বড় সাহস, কালকে আমার কাছ থেকে পালিয়ে চলে গেছে ফুপিদের বাসায়। নিশ্চয়ই ওইখানে তার ফুপাতো বোন আছে, তার সাথে রং তামাশা করতেছে। একবার ফোন নাম্বারটা পাই, এরপর তোকে দেখাচ্ছি মজা। আমার কাছ থেকে চলে যাবি, এই তানহার কাছ থেকে এত তাড়াতাড়ি চলে যেতে পারবি না তামিম। এই সব কিছু ভাবতেছে তানহা। এমন সময় ফোনে ইমোতে মেসেজ আসলো। তানহা ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের আম্মু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, হ্যালো তানহা, দেখো তোমার ফোনে তামিমের নাম্বারটা পাঠিয়েছি। এই নাম্বারে ফোন দিলে সে নিশ্চয়ই রিসিভ করবে, আর যদি রিসিভ না করে তাহলে আমি তার ফুপির নাম্বার দেব। তুমি না হয় তার ফুপির সাথে কথা বলে তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবে। ঠিক আছে আন্টি, এখন তাহলে ফোন রাখলাম। এই বলে তানহা ফোনটা কেটে দিল। তামিমের নাম্বারটা ফোনে তুলে ফোন দিতেই ও পাশ থেকে জান্নাতুল ফোনটা রিসিভ করলো। জান্নাতুল কিছু বলতে যাবে এমন সময় তানহা বলতে লাগলো, এই কুত্তা, তুই কালকে আমার রুম থেকে পালিয়ে গিয়ে সোজা তোর রুমে গিয়ে কাপড় চোপড় গুছিয়ে তারপর তোর ফুপিদের বাসায় চলে গেছিস চোরের মতো। তাড়াতাড়ি বাসায় আয়, না হলে কিন্তু আমি ওই ভিডিও তোর আম্মুকে দিয়ে দিব। তানহার কথা শেষ হতেই ও পাশ থেকে জান্নাতুল তানহাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি বলতেছেন আপনি? আর কিসের ভিডিওর কথা বলছেন? কার কাছে ফোন দিয়েছেন? একটু ফোন নাম্বারটা চেক করে এরপর না হয় ফোন দেন। আমি ঠিক জায়গায় কল দিয়েছি। আপনি কে? তামিম কোথায়? তামিমের কাছে ফোন দেন। তামিম বাড়িতে নেই, তামিম চলে গেছে বাহিরে, রাতে বাসায় ফিরবে। আর আপনি তামিমের পিছু করা ছেড়ে দেন। আমি রাতের বেলা তামিমকে বিয়ে করব, সো তার পিছু ঘুরে কোনো লাভ হবে না। বিয়ে? আপনি শুধু তামিমকে একবার আমার নামটা বলেন, যে তানহা কল দিয়েছে আর কিসের ভিডিওর কথা বলতেছে, তাহলে দেখবেন তামিম আপনাকে কি বলে। এখন তাহলে ফোন রাখলাম, আপনি তামিমকে এটা জিজ্ঞেস করবেন। সে আসলে আর বলবেন যে তাকে একদিনের সময় দিয়েছে, এই একদিনের ভেতরে যাতে আবার বাসায় ফিরে আসে, না হলে সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দিবে। পরে তার মান সম্মান সব চলে যাবে। মান সম্মান বাঁচাতে চাইলে তাড়াতাড়ি বলবেন আসার জন্য। এই বলে তানহা কলটা কেটে দিল। এদিকে তামিম তাড়াতাড়ি করে চলে আসলো রুমে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসতেই জান্নাতুল তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার তামিম, তুই কোথায় যাইতেছিস? ব্যাগপত্র গুছিয়ে এদিকে আয়, আগে আমার সব প্রশ্নের উত্তর দিবি, এরপর আমি তোকে যেতে দেব। জান্নাতুল আপু, আপনি শোনেন নাই? ওই মেয়েটা আমাকে থ্রেট দিয়েছে। আমি যদি এখন না চাই তাহলে ওই মেয়েটা যা ইচ্ছা তাই করে ফেলতে পারবে। ওই মেয়েকে নিয়ে বিশ্বাস নিয়ে আপনি আমার ফোনটা আমার কাছে দেন, আমি এখনই বাসায় চলে যাব। একটু ওয়েট কর, আমিও আসতেছি। আমিও তোর সাথে যাব তোর বাড়িতে, আর দেখবো কোন মেয়েটা তোকে থ্রেট দেয়। এই বলে জান্নাতুল চলে আসলো তার রুমে। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে তামিম এখনো দাঁড়িয়ে আছে। তামিমকে নিয়ে তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আবারও রওনা দিল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রিকশায় দুজন বসে আছে। এমন সময় জান্নাতুল তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে তামিম, সত্যি করে বল তো, কিসের ভিডিওর কথা বলছিল ওই মেয়েটা? যদি তুই সত্যি করে না বলিস তাহলে আমি কিন্তু আবারও ওই মেয়েটাকে ফোন দিয়ে বলবো যে তোর ফোনে ভিডিওটা পাঠানোর জন্য, তখন কিন্তু আমি দেখে ফেলতে পারবো। আপু, ওই ভিডিওটা পার্সোনাল, আর আমি এটা বলতেও পারবো না আপনাকে। এটা বলার ক্ষমতা আমার এখনো হয় নাই। যদি হয়তো
তাহলে আমি আগেই বলে দিতাম, যখন আপনি আমাকে প্রথম জিজ্ঞেস করেছিলেন তখন। তাহলে কি এখন তুই বলবি না? ওইটা কিসের ভিডিও? ওই মেয়েটা কি বলছিল? আমি তো বলেছি সরি, আমি বলতে পারবো না। যা বলার আপনি না হয় ওই মেয়েকে জিজ্ঞেস করবেন বাসায় গিয়ে। এই বলে তামিম চুপ হয়ে রইল। বেশ কিছুক্ষণের মধ্যে দুজন চলে আসলো রাজশাহী রেলওয়ে স্টেশন। 2টা টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। তামিম চুপচাপ সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। এদিকে জান্নাতুল আবারও ফোন দিল তানহার নাম্বারে। এদিকে তানহা গোসল করতেছে আর মনের সুখে গান গাইতেছে আর বলতেছে, ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ। আজকে তোমার জন্য আমি সাকসেস হয়েছি। এখন ওই ছেলেটাকে যা বলি ওই ছেলেটা তাই শোনে। যাক, এখন তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এসব বলতেছে আর নাচানাচি করতেছে ওয়াশরুমে। বেশ কিছুক্ষণের মধ্যে গোসল শেষ করে তোয়ালেটা হাতে নিয়ে চুল মুছতে মুছতে বাহিরে বের হয়েই আসতে দেখতে পেল তার ফোনটা বাজতেছে। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে তামিম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে জান্নাতুল বলতে লাগলো, এই যে মেয়ে, সত্যি করে বলো তো, তুমি তামিমকে কিসের ভিডিওর কথা বলে ভয় দেখিয়ে তাকে বাড়িতে নিয়ে যাইতেছ? তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি তামিমকে জানালা দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেব। আমরা কিন্তু এখন ট্রেনের ভিতরে আছি। এসব আপনার জানার দরকার নেই। যাকে আমি বলেছি সে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে। আর আপনি কি তামিমের সাথে আসতেছেন নাকি? হ্যাঁ, আমি তামিমের সাথেই আসতেছি। আপনি কে? আর কিসের ভিডিওর কথা বলছেন? এটা আমি সরাসরি আপনাকে জিজ্ঞেস করব এবং আমি ওই ভিডিওটাও দেখব। আপনি চাইলেই কি আমি আপনাকে দেখিয়ে দিব নাকি? এটা আমাদের পার্সোনাল ব্যাপার। আমি এই পার্সোনাল ব্যাপার কাউকে দেখাতে পারবো না। কাউকে দেখাতে যেহেতু পারবেন না, তাহলে তামিমকে হুমকি দেন কেন? ভিডিওর মধ্যে এমন কি আছে যে তামিম এত ভয় পায়? সে কেন এত ভয় পায় এটা তো আর আমি জানি না। আপনি না হয় তাকে জিজ্ঞেস করবেন। আপনার পাশেই তো বসে আছে, মনে হয় জিজ্ঞেস করতে পারেন। এখন তাহলে রাখলাম। এই বলে তানহা কলটা কেটে দিল। রাত প্রায় 2টা। এমন সময় তামিম আর জান্নাতুল চলে আসলো তাদের বাড়িতে। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। তামিম এবং জান্নাতুলকে দেখে বলতে লাগলো, কিরে, তুই না কালকে গেলি, আবার এত তাড়াতাড়ি চলে আসলি? হ্যাঁ আম্মু, এত তাড়াতাড়ি চলে এসেছি। তানহা আপু এসেছিল নাকি আমাদের বাসায়? আর তুমি কিছু বলেছো নাকি? তানহা তো আমাদের বাসায় এসেছিল, কিন্তু সে তোকে খুঁজতে এসেছিল। তাই আমি বলেছিলাম যে তুই তোর ফুপিদের বাড়িতে গিয়েছিস। পরে সে আমার কাছ থেকে তোর ফোন নাম্বারটা নিয়ে কি করেছে আমি আর জানি না। তোরা অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে নিয়ে যায়, আমি খাবার টেবিলে খাবার দিতেছি। খাওয়া দাওয়া শেষ করে নে, তারপর না হয় বাকি কাজ করা যাবে। আমি এখন আর কিছু খাবো না, আমাকে একটা রুম দেখিয়ে দাও, আমি এখন ঘুমাবো। তামিম, জান্নাতুলকে তোর পাশের রুমটা দেখিয়ে দে। ঠিক আছে আম্মু। জান্নাতুল আপু, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে আমার পাশের রুমটা দেখিয়ে দিতেছি। এই বলে তামিম জান্নাতুলকে নিয়ে চলে আসলো উপরে। পাশের রুমটা দেখিয়ে দিতেই জান্নাতুল ওই রুমে শুয়ে পড়ল। এদিকে তামিম তার রুমে আসতেই তানহা কল করলো। তানহা তামিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাহ, আমার ভয়ে দেখি তাড়াতাড়ি চলে এসেছিস। খুব ভালো কাজ করেছিস। এসে না হয় কিন্তু আমি সত্যি সত্যি বলে দিতাম। আপনি এভাবে আমাকে ব্ল্যাকমেল করলে আমি কিন্তু সত্যি সত্যি কোথাও চলে যাব, কারোর সাথে যোগাযোগ করব না। আপনি কি চান আমার কাছে? ওইটা বলেন। আমি শুধু তোকে চাই। তোকে আমার পছন্দ হয়েছে। আমি শুধু তোকে চাই, আমি আর অন্য কাউকে চাই না। তোর সাথে আমি যে কাজ করে ফেলেছি, তুই যদি এখন আমার সাথে কথা না বলিস, যদি আর কয়েকদিন পরে কিছু হয়ে যায়, তখন বুঝতে পারছিস কি হতে পারে। আমি আব্বু আম্মুকে বলে দিব যাতে আপনাদের বাড়ি থেকে অন্য কোনো জায়গায় গিয়ে থাকার জন্য। অন্য যে কোনো জায়গায় গিয়ে থাকলেও পুলিশ তোদেরকে বের করে ফেলতে পারবে। ভাবিস না তোরা অন্য জায়গায় গিয়ে লুকিয়ে থাকবি আর পুলিশ তোদেরকে কিছুই করতে পারবে না। তামিম চুপচাপ তানহার কথা শুনতেছে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তামিম কলটা কেটে দিল। এভাবে দেখতে দেখতে কেটে গেল প্রায় 2টি মাস। রাতে তামিম বসে আছে তানহার রুমে আর পড়তেছে। এমন সময় তানহা পিছন থেকে তামিমকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাহ, আমার লক্ষ্মী পিচ্চি বাবুটা তো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ালেখা করতেছে। এইভাবে সব সময় মনোযোগ দিয়ে পড়ালেখা করলে
তুমি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবে। তানহা এই কথা বলতেছে এমন সময় তামিম তানহাকে ধমক দিয়ে বলতে লাগলো, আপনি আমাকে কি পাইছেন? গত 2 মাস ধরে আপনি আমার সাথে যা নয় তা করতেছেন। এখন কিন্তু আমি আপনাকে চড় মারতে বাধ্য হব। ও আচ্ছা, তুমি আমাকে চর মারবে, ঠিক আছে মারো, আমি দেখি তুমি আমাকে চর মেরে কি করতে পারো। তামিম কিছু না করে চলে আসলো তাদের বাসায়। তামিমের আম্মু তামিমকে দেখে বলতে লাগলো, কি রে তামিম, তোর কি হয়েছে? গত 2 মাস ধরে দেখছি তুই অনেক পরিবর্তন হয়ে গিয়েছিস। কেউ কি কিছু বলেছে নাকি তোকে? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না, শরীরের যত্ন নিস না। কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারিস। না আম্মু, কোনো সমস্যা নেই। আমি রুমে গেলাম, রাতের খাবার টেবিলে রেখে যাইও, আমি ঘুম থেকে উঠে খেয়ে নিব। তামিম আর কিছু না বলে চলে আসলো তার রুমে। অন্যদিকে তানহা তার রুমে বসে আছে আর মনে মনে ভাবতেছে। ফেসবুকে বিভিন্ন গ্রুপে তো জিজ্ঞাসা করলাম, সবাই তো বলতেছে ফার্মেসি থেকে একটা কিট এনে টেস্ট করার জন্য, দেখি একটা এনে। এই সব কিছু ভাবতেছে আর মনে মনে কি কি যেন বলতেছে। এমন সময় তার আম্মু রুমের ভিতর প্রবেশ করলো আর বলতে লাগলো, তানহা, তুই একটু রেডি হয়ে নিচে আয়, তোকে দেখতে এসেছে, তাড়াতাড়ি আয়। এই বলে তানহার আম্মু তাড়াতাড়ি করে চলে আসলো নিচে। এদিকে তানহা রেডি হয়ে নিচে আসতেই দেখতে পেল একটা ছেলে এবং তার পরিবার বসে আছে। ছেলেটা তানহাকে দেখে বলতে লাগলো, আমার মেয়ে পছন্দ হয়ে গেছে। আপনারা চাইলে আমি কালকেই কাজে নিয়ে এসে বিয়ে করে ফেলবো, যদি বলেন আপনারা। আপনার পছন্দ হয়েছে এটা বললে তো আর চলবে না। আমার পছন্দ হয়েছে নাকি আপনাকে এটা আগে শুনতে হবে, আর আমার কোনো সমস্যা আছে নাকি এটাও আপনাদের শুনতে হবে। আমার একটা সমস্যা আছে, আমি কি সবার সামনে বলবো নাকি আলাদাভাবে বলবো? তোর আবার কি সমস্যা আছে বলতো শুনি। আব্বু, আমি প্রেগনেন্ট, আমার পেটে 2 মাসের বেবি আছে। তানহার মুখে এই কথা শুনে তানহার আব্বু হা করে তাকিয়ে রইল তানহার দিকে। কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় তানহার আম্মু পিছন থেকে এসে ঠাস করে তানহার গালে চড় মেরে দিয়ে বলতে লাগলো, আগে ওনারা বিদায় হোক, এরপরে আমি তোমাকে সবকিছু বলবো। আপনারা অনেক দূর থেকে এসেছেন, এখন আপনারা যেতে পারেন। হালকা পাতলা তো নাস্তা করে ফেলেছেন, আর ক্ষমা করবেন। ছেলে পরিবার চলে যেতেই তানহা সোফায় বসে তার আব্বু আম্মুর চোখের দিকে তাকিয়ে তানহা বলতে লাগলো, আমি তামিমের সাথে এসব করেছি। তামিম আমাকে কিছু করতে চায় নাই। আমি তামিমকে ব্ল্যাকমেল করেছি এবং জোর করেছি। এইটার জন্যই সে আমাকে করেছে। ছি তানহা, ছি। আমি কখনো ভাবতে পারি নাই তুই আমার মেয়ে হয়ে এরকম কাজ করতে পারবি। তুই একবারও কি আমাদের কথা চিন্তা করলি না? আবু, তামিমকে আমার ভালো লাগছে, তাই আমি তামিমের সাথে এরকম করেছি। আর সে এখন অনেকটা ছোট। আমি জানি তোমাদেরকে বললে তোমরা রাজি হবে না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আব্বু আম্মু, আজকে কোনো কিছু বলার দরকার নেই, আর কয়েকটা দিন যাক, এরপর আমি তোমাদেরকে বলে তামিমের আব্বু আম্মুকে তোমরা জানাবে এই ব্যাপারটা। বাকিটা আমি দেখে নেব। তামিমের আব্বু আম্মু না হয় মেনে নিবে, কিন্তু তামিম মেনে নিবে নাকি? সে তো বলবে তুই জোর করে তার সাথে এরকম করেছিস। এটা নিয়ে তোমাদের কিছু ভাবতে হবে না, এটা আমি আগেই ভেবে রেখেছি কি কি করতে হবে কি কি করতে হবে না। এখন আমি রুমে গেলাম, পরে এসে খাওয়া দাওয়া করে নিব। এই বলে তানহা চলে আসলো রুমে। দরজাটা লাগিয়ে ডান্স করতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, যাক, আমি যেটা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম সেটা তো হয়ে গেছে। এখন একটা চর খেয়েছি, এটা না হয় তামিমের কাছ থেকে পুষিয়ে নেব। এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এখন তামিমদের বাড়ি থেকে ঘুরে আসি, পিচ্চিটাকে একটু আদর করে আসি, দেখি পিচ্চি কি বলে। এইসব ভাবতে ভাবতে তানহা চলে আসলো তামিমদের বাড়ির সামনে। দরজার কলিং বেল দিতে তামিমের আম্মু এসে দরজা খুলে দিল। তানহাকে দেখে বাড়ির ভিতরে নিয়ে যেতেই তামিমের আম্মু বলতে লাগলো, তানহা, তোমাকে না দেখতে এসেছিল, ছেলের পরিবার কি পছন্দ করেছে নাকি তোমাকে? বিয়ে কি ফাইনাল করে ফেলেছো নাকি? বিয়ে এখনো ফাইনাল হয় নাই, তবে ওই ছেলের না অন্য একটা ছেলের সাথে বিয়ে হবে। আমি খুব শীঘ্রই, আপনারা দেখতে পারবেন এবং আপনারা অনেক খুশি হবেন। ঠিক আছে, দেখা যাবে আমরা খুশি হই নাকি বেজার হই। এখন বসো, আমি চা করে আনতেছি, দুজন চা খাবো আর গল্প করব। আপনি চা বানিয়ে আনেন, আমি তামিমের রুম থেকে একটু ঘুরে আসি, দেখি সে কি করে। তামিম ঘুমাচ্ছে, এখন আমাকে বলে গিয়েছে কেউ যেন তাকে বিরক্ত না করে। তুমি না হয় তামিমের রুমে এখন যেও না। এসো বসো, আমি চা বানিয়ে আনতেছি।
যেহেতু তামিম ঘুমাচ্ছে আর আপনি চা বানাতে যাবেন, আপনার চা বানানোর দরকার নেই, আপনি বসেন, আমি চা বানিয়ে আনতেছি। নিচের পিচ্চি ছেলের বৌমার হাতে চা খাবেন, দেখবেন না চায়ের টেস্ট কেমন। তোমার কথা মানে বুঝে নাই। তুমি এটা কি বললে? আমার ছেলের বৌমার হাতের চা টেস্ট করবো মানে? তামিমকে তো আমি বিয়ে দিই নাই, আর তামিমের তো কোনো বড় বোনও নাই। তাহলে তুমি এটা কেন বললে? ওইটা না হয় আপনারা পরে জানতে পারবেন। এখন তাহলে আমি আসতেছি রান্নাঘর থেকে। এই বলে তানহা চলে গেল রান্নাঘরে। বেশ কিছুক্ষণ পর দুজনের জন্য কফি বানিয়ে সোফায় চলে আসলো। তামিমের আম্মুকে একটা দিল আর তানহা নিচে একটা খেতে খেতে গল্প করতে লাগলো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরও 2টি মাস। তানহা এখন 4 মাসের প্রেগনেন্ট। সবাই নিচে বসে আছে। এমন সময় তানহা তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা এখন চাইলে তামিমের পরিবারের সাথে কথা বলতে পারো। এখন সময় হয়ে গেছে, কথা বলে দেখো তারা কি চায়। যদি তারা রাজি না হয় তাহলে আমি পরেরটা ব্যবস্থা করছি। চল তাহলে তামিমদের বাসায় গিয়ে তাদের সাথে কথা বলি। আর তোর মাফ চাইতে হবে তামিমের আব্বু আম্মুর কাছে, না হলে কিন্তু তারা মাফ করবে না। ঠিক আছে, আমি না হয় তোদের কাছে মাফ চাইবো এখন তাহলে। ঠিক আছে, আমি না হয় তাদের কাছে মাফ চাইবো এখন তাহলে। চলো তোমরা আমার সাথে। তানহা তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো উপরে তামিমের রুমের সামনে। দরজার কলিং বেল দিতেই তামিমের আব্বু সে দরজা খুলে দিল। সবাইকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, বাহ, আপনারা তো দেখতেছি সবাই চলে এসেছেন। ভিতরে আসেন, আজকে সবার সাথে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। হ্যাঁ, আজকে আপনাদের সাথে সবাই মিলে আড্ডা দিব। তামিমের আব্বু, আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। এখানে তো সবাই উপস্থিত আছে, সো কথাগুলো বলে ফেললে ভালো হতো। হ্যাঁ, বলে ফেলেন, কি বলবেন? আর কি এমন জরুরি কথা বলার আছে? আমি শুনতেছি, আপনি বলতে থাকেন। আমার মেয়ে তো এখন প্রেগনেন্ট। তানার আব্বুর মুখে এই কথা শুনে সবাই অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে রইল। এদিকে তামিমের কলিজা মুচুতে উঠছে, কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর তানহার আব্বু আবারও বলতে লাগলো, আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে। আপনার ছেলের সাথে এই সব কিছু করেছে। আমরা খুবই দুঃখিত। আমরা আরো আগে জানতাম, কিন্তু তানহা আমাদের মানা করেছে, তাই আমরা আর আপনাদেরকে জানাতে পারি নাই। তামিম, তানহার আব্বু যা বলতেছে সবকিছু সত্যি ঘটনা নাকি? দেখ, আমাদের কাছে কিন্তু মিথ্যা কথা বলবি না, যা বলা সবকিছু সত্যি বলবি। তানহা, হ্যাঁ আব্বু, সবকিছু সত্যি, কিন্তু আমি কিছু করতে চাই নাই। তানহা আপু আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখাইছে এবং আমাকে অনেক ব্ল্যাকমেল করেছে, তাই আমি করতে রাজি হয়েছি। না হলে আমি কখনোই রাজি হতাম না। হ্যাঁ, তুমি এটা একদম ঠিক করো নাই। তামিমকে পছন্দ হয়েছে আমাদের কাছে একবার বলতে পারতে। আমাদের কাছে একবার বললে তো আমরা একটু চিন্তা ভাবনা করে দেখতাম যে এখনই বিয়ে দেওয়া যায় কিনা। এখন তামিমের আম্মু তুমি কি বলো? যেহেতু দুজন ভুল করে ফেলেছো, আর তানহাকে তো আমার খুব ভালো লেগেছে, আমি তো মনে মনে চাইতাম তাকে আমার ছেলের বউ করে আনবো। এখন যেহেতু এই কাজ করেই ফেলেছো, তাহলে তুমি এক কাজ করো, তামিমের সাথে তানহার বিয়েটা দিয়ে দাও। বেআই সাহেব, আপনার বেআইন কি বলেছে শুনেছেন তো? এখন আপনারা ডিসিশন দিলে আমি আরো কিছু কথা বলতে পারতাম। হ্যাঁ বলেন, আমরা রাজি আছি। তানহা তামিমের পরীক্ষা শেষ হয়েছে, এটা তুমি খুব ভালো করেই জানো। এখন আমি চাইতেছি না যে সে চাকরি পেয়ে জয়েন করুক। আমি চাইতেছি আরো কয়েকটা বছর সে পড়ালেখা করুক, যাতে আমার কোম্পানিটা আরেকটু পজিশনে দাঁড়িয়ে গেলে তামিমের আর কষ্ট করতে হবে না। সে সবকিছু বুঝে নিতে পারবে আমার কাছ থেকে। যেহেতু এখন সবকিছু হয়ে গেছে আর তুমিও প্রেগনেন্ট, তো এখন তোমাদের বিয়েটা দিয়ে দেই। যখন আমি অসুস্থ থাকবো তখন না হয় তুমি একটু অফিসটা দেখাশোনা করবে। ঠিক আছে আব্বু, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি যদি বলেন কাল থেকে আপনার অফিস যেতে হবে, তাহলে আমি কাল থেকেই আপনার অফিসে যেতে পারবো। কাল থেকে অফিসে যাওয়ার প্রয়োজন নেই। বেআই সাহেব, আপনি যদি বলেন তাহলে কালকে তাদের বিয়েটা দিয়ে দেই, নাকি আজকে দিয়ে দিবেন? তানহার তামিম যা বলবে সেটাই হবে। কিরে তানহা, তোরা কি বলিস? আব্বু আম্মু, আমি তামিমের সাথে কথা বলে তোমাদেরকে জানাচ্ছি আজকে বিয়ে হবে নাকি কালকে বিয়ে হবে। আচ্ছা, তোমরা দুইজন তাহলে রুমে যাও, আমরা নিচে বসে কথা বলি। আর তাড়াতাড়ি জানাবে আজকে বিয়ে হবে নাকি কালকে। এখন তোমরা যা বলবে আমি তাই করতে রাজি আছি, যেহেতু আপনারা সবাই মেনে নিয়েছেন। আর রুমে যাওয়ার দরকার নেই, আমি এখানেই বলে দিতেছি আজকে না হয় বিয়ে হয়ে যাবে। আপনারা তাহলে বিয়ের আয়োজন শুরু করেন। তানহা আর তামিম চলে আসলো তাদের রুমে।
তানহা বিছানায় বসে আছে। এমন সময় তামিম তানহার কাছে এসে তানহাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে তানহার উপরে উঠে গেল আর বলতে লাগলো, অবশেষে বিয়ে করেই ফেলেছো আমাকে। এখন তাহলে আমি আদর করি একবার, রাতে না হয় আবার আদর করব। ঠিক আছে। এ বলে তামিম তানহাকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আদর করার পর তামিম তানহাকে ছেড়ে দিয়ে তানহার বুকের উপর শুয়ে পড়ল আর বলতে লাগলো, আর তো মাত্র কয়েক ঘন্টা রয়েছে, কয়েক ঘন্টা পর আমাদের বিয়ে, এরপর খাওয়া দাওয়া করে আবারও শুরু হবে বাসর রাত। এইসব বলতেছে তামিম তানহাকে। বেশ কিছুক্ষণ উপরে থাকার পর দুজন ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। বেশ কিছুক্ষণ গল্প করার পর রাতে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় কাজী সাহেব আসলো। দুজনকে বিয়ে পড়িয়ে দিয়ে কাজী সাহেব চলে গেল। এখন আদর করো, আমি আজকে সারা রাত আদর খাবো। ঠিক আছে আমার মহারানী, আমি আজকে সারা রাত তোমাকে আদর করব।